বাংলাদেশের রাজনীতিতে একের পর এক নতুন বিতর্ক। বন্যার ত্রাণের টাকার হিসাব চেয়ে সংসদে হট্টগোল, তোপের মুখে উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্যদিকে ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে সরাসরি নারী প্রধানের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়ে নতুন অর্থনৈতিক বার্তা দিচ্ছে সরকার। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সংবিধান মেনেই চলছে সরকার, আর শপথ নিয়ে বিতর্ক তুলছে জামায়াত। কিন্তু পাল্টা অবস্থানও স্পষ্ট, জুলাই সনদ ও গণভোটের সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকারের পদ নেবে না জামায়াত। অর্থনীতি, সংবিধান ও রাজনৈতিক কৌশল সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতি। বন্যা সহায়তার তহবিলের হিসাব নিয়ে নতুন করে যে বিতর্ক তৈরি হয়েছে, তা বাংলাদেশের রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নকে আবার সামনে নিয়ে এসেছে। প্রাকৃতিক দুর্যোগের সময় সরকার সাধারণত বড় অঙ্কের ত্রাণ ও পুনর্বাসন তহবিল বরাদ্দ করে, যার লক্ষ্য থাকে ক্ষতিগ্রস্ত মানুষকে দ্রুত সহায়তা দেওয়া। কিন্তু সেই অর্থ কিভাবে ব্যয় হয়েছে এবং কতটা কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছেছে, এই প্রশ্ন উঠলেই রাজনৈতিক বিতর্ক তীব্র হয়ে ওঠে। সম্প্রতি বন্যার ত্রাণ তহবিলের হিসাব চাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে হট্টগোল দেখা দিয়েছে এবং এই প্রসঙ্গে সমালোচনার মুখে পড়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি আসিফ মাহমুদ। বিরোধী মহলের দাবি, দুর্যোগের সময় যে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়, তার ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা থাকা উচিত এবং জনগণের সামনে স্পষ্ট হিসাব তুলে ধরা প্রয়োজন। কারণ দুর্যোগ সহায়তার অর্থ সরাসরি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। অন্যদিকে সরকারপক্ষের যুক্তি হল, দুর্যোগ মোকাবিলায় জরুরি ভিত্তিতে অনেক সিদ্ধান্ত নিতে হয় এবং প্রশাসনের বিভিন্ন স্তরের মাধ্যমে দ্রুত সহায়তা পৌঁছে দিতে হয়। ফলে কখনো কখনো তথ্য উপস্থাপনে সময় লাগতে পারে। তবে তবুও জনাস্থা বজায় রাখতে তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, এই বিতর্ক শুধু একটি ব্যক্তিকে ঘিরে নয়, বরং এটি রাষ্ট্রীয় ত্রাণ ব্যবস্থাপনা কতটা স্বচ্ছ এবং কার্যকর, সেই বৃহত্তর প্রশ্নকে সামনে এনেছে। ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রযুক্তি, ডিজিটাল হিসাব ও প্রকাশ্য তথ্য ব্যবস্থার মাধ্যমে যদি আরও স্বচ্ছতা আনা যায়, তাহলে এমন বিতর্ক অনেকটাই কমে আসতে পারে। এখন সবার নজর থাকবে, সরকার কিভাবে এই প্রশ্নগুলোর জবাব দেয় এবং ত্রাণ তহবিল ব্যবস্থাপনায় আস্থা পুনরুদ্ধার করে। ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দিতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের ব্যবহার বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সরকার যখন পরিবারের নারী প্রধানের হাতে সরাসরি অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন এর পেছনে শুধু আর্থিক সহায়তার বিষয়টি নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের একটি বড় লক্ষ্যও থাকে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে দেখা গেছে, অনেক সামাজিক সহায়তা কর্মসূচিতে অর্থ বা খাদ্য সহায়তা মাঝপথে বিলম্ব, জটিলতা বা মধ্যস্বত্বভোগীর কারণে ভোগান্তির সৃষ্টি করত। কিন্তু মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সরাসরি উপকারভোগীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হলে সেই ঝুঁকি অনেকটাই কমে যায়। নগদের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করার ফলে অর্থ দ্রুত, স্বচ্ছ এবং তুলনামূলকভাবে সহজ উপায়ে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নারী ক্ষমতায়ন। যখন পরিবারের নারী প্রধানের হাতে সরাসরি অর্থ দেওয়া হয়, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই অর্থ পরিবারের খাদ্য, শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজনের পেছনে ব্যয় হয়। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণাতেও বলা হয়েছে, নারীদের হাতে আর্থিক নিয়ন্ত্রণ গেলে পরিবারে কল্যাণমূলক ব্যয়ের প্রবণতা বৃদ্ধি পায়। ফলে সরকার এই নীতির মাধ্যমে একদিকে দরিদ্র পরিবারের সহায়তা করছে, অন্যদিকে নারীদের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও বাড়ানোর চেষ্টা করছে। তবে এর সঙ্গে কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। গ্রামীণ এলাকায় এখনও অনেক নারী ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার পুরোপুরি আয়ত্ত করতে পারেননি। মোবাইল ফোনের ব্যবহার, পিন নিরাপত্তা বা নগদ উত্তোলনের প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি প্রযুক্তিগত নিরাপত্তা এবং তথ্য সুরক্ষাও নিশ্চিত করতে হবে, যাতে কোনো ধরনের প্রতারণা বা অপব্যবহার না ঘটে। সব মিলিয়ে ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ করা শুধু একটি প্রশাসনিক ব্যবস্থা নয়, এটি বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে ডিজিটাল ও স্বচ্ছ ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার একটি বড় পদক্ষেপ। যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে এটি দরিদ্র পরিবারকে সহায়তা করার পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদের বক্তব্য, সরকার সংবিধান মেনেই গঠিত হয়েছে এবং সব কার্যক্রম সংবিধানের কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে, এই দাবি মূলত বর্তমান রাজনৈতিক বিতর্কের একটি গুরুত্বপূর্ণ দিককে সামনে এনেছে। কারণ বাংলাদেশের রাজনীতিতে সরকার গঠন, শপথ এবং সাংবিধানিক বৈধতা নিয়ে আলোচনা নতুন নয়।
যখন কোনো রাজনৈতিক দল বা জোট দাবি তোলে যে নতুন করে শপথ নেওয়া উচিত বা সরকার গঠনের প্রক্রিয়ায় পরিবর্তন দরকার, তখন সেটি সরাসরি সংবিধান ব্যাখ্যার প্রশ্নে গিয়ে দাঁড়ায়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মূল বার্তা হল, সরকার যে পদ্ধতিতে ক্ষমতায় এসেছে তা সংবিধানের কাঠামোর মধ্যেই হয়েছে এবং তাই আলাদা করে নতুন কোনো শপথ বা সাংবিধানিক প্রক্রিয়ার প্রয়োজন নেই। তার মতে, সংবিধানই রাষ্ট্র পরিচালনার প্রধান ভিত্তি, তাই রাজনৈতিক দাবি বা চাপের কারণে সেই কাঠামো পরিবর্তনের প্রশ্ন আসে না। তিনি জামায়াতের দাবিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখেছেন এবং বলেছেন, এসব দাবি গায়ের জোরে বা রাজনৈতিক চাপ তৈরি করার অংশ হতে পারে। অন্যদিকে জামায়াতসহ কিছু রাজনৈতিক মহল মনে করছে যে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন করে শপথ বা সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত। তাদের যুক্তি হল, যদি রাজনৈতিক বাস্তবতা বা ক্ষমতার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন ঘটে, তাহলে সেটিকে সাংবিধানিকভাবে নতুন করে বৈধতা দেওয়ার প্রয়োজন হতে পারে। এই দৃষ্টিভঙ্গি মূলত রাজনৈতিক ব্যাখ্যার ওপর দাঁড়িয়ে আছে। বিশ্লেষকদের মতে এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সংবিধানের ব্যাখ্যা ও রাজনৈতিক অবস্থান। সংবিধান একটি স্থায়ী আইনি কাঠামো হলেও বিভিন্ন রাজনৈতিক শক্তি সেটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। ফলে সরকারপক্ষ সংবিধান মেনে চলার দাবি করছে, আর বিরোধী বা ভিন্নমতাবলম্বী রাজনৈতিক দলগুলো নতুন প্রক্রিয়ার প্রয়োজনীয়তার কথা বলছে। সব মিলিয়ে এই আলোচনা কেবল শপথের বিষয় নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক বৈধতা, সাংবিধানিক কাঠামো এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে চলমান বৃহত্তর রাজনৈতিক বিতর্কেরই একটি অংশ। ভবিষ্যতে রাজনৈতিক সংলাপ, সংসদীয় আলোচনা বা আইনি ব্যাখ্যার মাধ্যমেই এই ধরনের প্রশ্নের চূড়ান্ত অবস্থান স্পষ্ট হতে পারে। জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রশ্নে জামায়াতে ইসলামীর অবস্থান বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। দলটির নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির যে বক্তব্য দিয়েছেন, সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকারের পদ কেবল অলংকার হিসেবে গ্রহণ করা হবে না, তা মূলত রাজনৈতিক নীতি ও অবস্থানের একটি প্রকাশ। বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে ডেপুটি স্পিকারের পদ সাধারণত গুরুত্বপূর্ণ হলেও অনেক সময় এটি প্রতীকী বা সমঝোতার অংশ হিসেবে বিরোধী দলকে দেওয়া হয়। এতে সংসদ পরিচালনায় অংশগ্রহণের সুযোগ তৈরি হয় এবং রাজনৈতিক ভারসাম্য বজায় থাকে। কিন্তু জামায়াতের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, তারা এই পদকে কেবল আনুষ্ঠানিক মর্যাদা হিসেবে নিতে রাজি নয়। তাদের দাবি হল, জুলাই সনদ ও গণভোটে যে সংস্কার প্রস্তাবের কথা বলা হয়েছে, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থায় বাস্তব পরিবর্তন আনতে হবে। এখানে কি জুলাই সনদ কি এবং কি গণভোট কি প্রসঙ্গটি মূলত রাজনৈতিক সংস্কার, রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিবর্তনের দাবির সঙ্গে সম্পর্কিত। অনেক রাজনৈতিক দল মনে করে যে বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় কিছু মৌলিক সংস্কার প্রয়োজন, যেমন নির্বাচনী ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো বা রাজনৈতিক জবাবদিহি শক্তিশালী করা। জামায়াতের বক্তব্য সেই বৃহত্তর সংস্কার দাবির সঙ্গেই যুক্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের অবস্থান একদিকে বিরোধী দলের কৌশলও হতে পারে, কারণ সংসদের কোনো গুরুত্বপূর্ণ পদ গ্রহণ করলে অনেক সময় রাজনৈতিকভাবে আপসের বার্তা যায়। কিন্তু সেই পদ প্রত্যাখ্যানের হুঁশিয়ারি দিয়ে তারা মূল দাবি বা সংস্কারের বিষয়টিকে সামনে রাখতে চায়। অন্যদিকে সরকারপক্ষ বা অন্য রাজনৈতিক শক্তিগুলো বিষয়টিকে ভিন্নভাবে দেখতে পারে। তাদের মতে সংসদের ভেতরে অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক দলগুলো আলোচনা ও সমঝোতার পথ খুঁজতে পারে। ফলে ডেপুটি স্পিকারের মতো পদ গ্রহণ করলে সংসদীয় রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখার সুযোগ বাড়ে। সব মিলিয়ে জামায়াতের এই বক্তব্য শুধু একটি পদ গ্রহণ বা না গ্রহণের প্রশ্ন নয়, বরং এটি রাজনৈতিক সংস্কার, ক্ষমতার ভারসাম্য এবং সংসদীয় রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা নিয়ে চলমান বৃহত্তর বিতর্কের অংশ। ভবিষ্যতে এই ইস্যু সংসদের ভেতর বাইরে রাজনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকতে পারে।